নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি মিমি। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। দুর্ঘটনা রুখতে এবার কড়া আইন আনছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই ঘোষণা করেছেন যে পথ দুর্ঘটনায় মৃত্যু হলে চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু হবে এবং দুর্ঘটনায় জখম হলে অনিচ্ছাকৃত খুনের মামলা বা খুনের চেষ্টার মামলা রুজু করা হবে। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুতপা, যথেষ্ট কড়া অবস্থান নিচ্ছে রাজ্য সরকার, ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী? দেখো, আজকে মুখ্যমন্ত্রী একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে পরিবহন, পুলিশ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন। সেই বৈঠক থেকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ট্রাফিক আইনের ক্ষেত্রে যথেষ্ট কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার এবং দুটো বিল আনা হবে আগামী বিধানসভাতে। এই বিলগুলোর পরিপ্রেক্ষিতেই যে সমস্ত ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে সেই সিদ্ধান্তগুলো তিনি আজকে জানিয়েছেন। যে এখন থেকে যদি কোনো গাড়িতে কোনো দুর্ঘটনায় কারোর মৃত্যু হয় তাহলে ড্রাইভারের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে এবং একই সঙ্গে যদি কেউ আহত হন তাহলে ইচ্ছাকৃত বা খুনের চেষ্টার মামলা 307 ধারা তার বিরুদ্ধে রুজু করা হবে। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় তো আছেই, তার সঙ্গে লাইসেন্স রাখার ক্ষেত্রেও কিন্তু কতগুলো পদক্ষেপের কথা বলা হয়েছে। যদি কেউ পরপর 3 বার কোনো ধরনের দুর্ঘটনা ঘটায় বা কোনো ধরনের ড্রাইভিং এর ক্ষেত্রে তাদের গাফিলতি ধরা পড়ে তাহলে লাইসেন্স কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং ড্রাইভিং লাইসেন্স যারা দেয়, যে সমস্ত স্কুলগুলো রয়েছে, ড্রাইভিং স্কুলগুলো, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কড়া পদক্ষেপ হচ্ছে যাতে তারা ঠিকমতো গাড়ি চালান। এবং অনেক সময় দেখা যায় যে ঠিকমতো গাড়ি চালানো না শিখিয়েই লাইসেন্স দেওয়া হচ্ছে। সুতরাং তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনে নেব মুখ্যমন্ত্রী কি বলেছেন এই বিষয়ে। আমরা অ্যাক্সিডেন্ট কলটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরি এবং অ্যাক্সিডেন্টে লোক মারা গেলেই মার্ডার কেস, আর ইনজিওর হলেই ওটা অ্যাটেম্প টু মার্ডার। অ্যাক্সিডেন্ট ক্লাস হলে ড্যাশ হলে রাফ ড্রাইভিং, এটা রাফ টানতেই হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তপন ব্যানার্জি, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নেতা। তপন বাবু, আজ মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন যে পথ দুর্ঘটনায় যদি কারো মৃত্যু হয় তাহলে চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে এবং আহত হলে চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা বা খুনের চেষ্টার মামলা রুজু করা হবে, আপনার কি প্রতিক্রিয়া? দুর্ঘটনায়, যে কোনো দুর্ঘটনায় দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। দুর্ঘটনায় যদি কারো মৃত্যু বা কেউ যদি আহত হন, হ্যাঁ, সে বিষয়ে মোটর ভেহিকেল আইন অনুযায়ী যা শাস্তি হয় কি সেই শাস্তিটা হোক, আমরা তাতে আপত্তি নেই। কিন্তু পরিকাঠামো না তৈরি করে তার আগে শাস্তি ঘোষণা করাটা, এটা আমরা মনে করি অনৈতিক এবং অনৈতিক। এবং এ বিষয়ে কেন্দ্রীয় সরকার আইন তৈরি করতে গিয়েছে। সেই বিষয়ে তার প্রতিবাদে আমরা রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে আমি আন্দোলনের ডাক দিয়েছিলাম এবং রাজ্যটা বন্ধের ডাকও দিয়েছিলাম। সেই বিলটি এখনো পর্যন্ত সিলেক্ট কমিটিতে জমা আছে। আমি মনে করি নিশ্চিত দুর্ঘটনা কমাতে হবে। দুর্ঘটনা কমানোর জন্য যা যা পরিকাঠামো, সেই পরিকাঠামো রাজ্যকে এবং কেন্দ্রকে আগে তৈরি করতে হবে। যে শহরে মাত্র 6% রাস্তা আর দৈনিক 14 লক্ষ গাড়ি চলে, মানুষ চলে রাস্তা দিয়ে, ফুটপাথ ব্যবহার করতে পারে না, আগে সেই সরকারকে, সেই সব রাজনৈতিক দলকে এ বিষয়ে সক্রিয় হতে হবে। আমরা দুর্ঘটনার পক্ষে নই, আমরা দুর্ঘটনার বিরুদ্ধে। এবং দুর্ঘটনা কমানোর জন্য দীর্ঘ 10 বছর ধরে সেভ লাইফ এটা আমারই কথা ছিল। আমি বলেছিলাম যৌন শিক্ষা যদি পার্ট অফ দ্য এডুকেশন হতে পারে, হোয়াই নট ট্রাফিক ইজ দ্য পার্ট অফ দ্য এডুকেশন। এটা তপন ব্যানার্জিরই কথা। আমি চাই এটা এস্টাবলিশড হোক। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা নিশ্চিত সহায়তা করব, কিন্তু আগে মুখ্যমন্ত্রী রাজ্যের পরিকাঠামো এবং কেন্দ্রীয় সরকার দেশের পরিকাঠামো তৈরি করুক। অবশ্যই দুর্ঘটনা কমবে, দুর্ঘটনা বন্ধ করলেই হবে না, কিন্তু কমানো যেতে পারে। এই মুহূর্তে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যান, সেখানে 34 থেকে 43% রাস্তা, আর দুর্ভাগ্যজনক পশ্চিমবাংলা মতো শহর, কলকাতা মতো জায়গায় মাত্র 6% রাস্তা, আর 14 লক্ষ গাড়ি সেখানে চলে। সার্বিক ড্রাইভার, গাড়ির চালক, গাড়ির মালিককে নিতে হয়। একবারও কেন রাজনৈতিক দল বলছে না কেন ফুটপাথে মানুষ যাবে না, কেন রাস্তাতে গাড়ি চলবে না? আগে সে বিষয়ে সোচ্চার হই আমরা। সমস্ত ক্লাব, সংগঠন, সমস্ত রাজনৈতিক দল কেন এই বিষয়ে আমরা আন্দোলনে নামবো না? অবশ্যই দুর্ঘটনা কমবে। অনেক ধন্যবাদ আপনাকে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নেতা তপন ব্যানার্জির সঙ্গে আমরা কথা বললাম। যথেষ্ট পরিকাঠামো নেই এবং এই আইনের বিরোধিতাই করছেন তারা। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে পথ দুর্ঘটনা রুখতে রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চালিয়েছে রাজ্য, কিন্তু তাতে দুর্ঘটনা বিশেষ এড়ানো যায়নি। তাই এবার যথেষ্ট কড়া আইন আনতে চলেছে রাজ্য। সিটু নেতা
শ্যামল চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্যামল বাবু, আপনার কি প্রতিক্রিয়া? মুখ্যমন্ত্রী যে আইন আনার কথা বলছেন, দুর্ঘটনায় মৃত্যুতে খুনের মামলা, জখম হলে অনিচ্ছাকৃত খুনের মামলা বা খুনের চেষ্টার মামলা রুজু হবে। কেন্দ্রীয় সরকার যে নতুন আইন প্রণয়ন করছে তাতে এরকম একটা ধারা আছে ট্রান্সপোর্ট নিয়ে। এখন মোদী এবং মমতা এক হয়ে যাচ্ছে। মুশকিল হচ্ছে যে রাশ ড্রাইভিং তো হচ্ছে, এরা ঠিক বহু জায়গায় রাশ ড্রাইভিং হয়, আবার অ্যাক্সিডেন্টও বাড়ছে। এটাও ভারতে খুব বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কিন্তু তাকে যেভাবে মোকাবিলা করার কথা বলা হচ্ছে এটা একেবারেই অবাঞ্ছিত, এটাকে মোকাবিলা হবে না। কারণ একজন ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট করে সবসময় যে তার দোষ এটা না হতে পারে। কারণ পথচারীরা যদি রাস্তায় চলে আসে, হুটহাট করে যদি সামনে চলে আসে, তাহলে এটা মানে আমাদের এখানে কেউ নিয়ম মানে না, পুলিশও নিয়ম মানে না, নিয়ম জোর করে এনফোর্সও করে না, তার জন্য টাকা পয়সা নেয়। আবার এটা এখন আর একটা নতুন উৎপাত হয়েছে সিভিক ভলেন্টিয়ার, তারাও টাকা পয়সা নিয়ে সব কেস করছে, প্রত্যেককে ভয় দেখাচ্ছে। আবার অ্যাক্সিডেন্টও হচ্ছে, অনেক জায়গায় রাশ ড্রাইভিং এর জন্য হচ্ছে, মানে ড্রাইভারের অসাবধানতার জন্য হচ্ছে। সুতরাং এটা কিছু প্রমাণ করবার আগে এসব কিছু করা উচিত না। অনর্থক যারা দোষী নয় তারা দোষী সাব্যস্ত হয়ে যেতে পারবে এবং কঠোর ভাবে শাস্তি বিধান করলে তার পরিবারবর্গ অসহায় পড়বে। এটা একেবারেই বেঠিক, এটা ঠিক হচ্ছে না। এটা সরকারের পুনর্বিবেচনা করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে শ্যামল বাবু। শ্যামল চক্রবর্তী C2 সভাপতি, তার সঙ্গে আমরা কথা বললাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ডেপুটি নিউজ এডিটর 24 ঘন্টার ধ্রুবজ্যোতি প্রামাণিক। ধ্রুবজ্যোতি, এর আগেও আমরা দেখেছি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচার চালিয়েছিলেন, কিন্তু সেটা বিশেষ কাজে আসেনি, পথ দুর্ঘটনা খুব একটা কমেনি। এবার যে কড়া আইন প্রণয়ন করতে চলেছেন মুখ্যমন্ত্রী, এই আইনে ঠিক কি বলা হচ্ছে? দেখো, প্রথমে একটা বিষয়, একটা সংশয় হচ্ছে, সেই সংশয়টা দূর করার একটা চেষ্টা করা যেতে পারে। মুখ্যমন্ত্রী আজকে নবান্নে যেটা বলেছেন তাতে মুখ্যমন্ত্রী যেটা বোঝাতে চেয়েছেন যে বেপরোয়া গাড়ি চালানোর ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে রাজ্য কড়া করছে আইন এবং সেই আইন করে সরাসরি খুনের মামলা দেওয়া হবে। এবং সেই একইভাবে বেপরোয়া গাড়ি চালানোর জেরে যদি কেউ আহত হন তাহলে খুনের চেষ্টার মামলা দায়ের করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী নবান্নে এই কথা বলতে গিয়ে সঙ্গে এ কথাও বললেন যে অনেক সময় অবশ্য এটাও দেখা যায় যে হঠাৎ করে একটা গরু গাড়ির সামনে চলে এলো, তাকে বাঁচাতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেল, বা অনেক সময়তে দেখা যাচ্ছে যে ঘন কুয়াশাতে একটা দুর্ঘটনা ঘটে গেল। অর্থাৎ মুখ্যমন্ত্রী সেই ব্যাপারগুলোও দেখতে হবে। মুখ্যমন্ত্রী এরকম ভাবে বলেছেন কথাটা। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে মুখ্যমন্ত্রী কিন্তু এটা একেবারে হচ্ছে গিয়ে মিছুরির এক দর করে দিচ্ছেন না। সমস্ত দুর্ঘটনার ক্ষেত্রেই খুনের মামলা দায়ী করে দেওয়া হবে, রুজু করে দেওয়া হবে, তা কিন্তু তিনি বললেন না একবারও। তিনি বরঞ্চ বলছেন যে এখানে একটা ডিসক্রিশনারি পাওয়ার পুলিশের থাকবে। অর্থাৎ যারা ওই আইন, যে নতুন আইন করা হচ্ছে বা আইন সংশোধন করা হবে, তারা যেটা লাগু করবেন, কার্যকর করবেন, তারা সেটা দেখবেন যে দুর্ঘটনার ধরনটা ঠিক কি, দুর্ঘটনার ধরনের পরিপ্রেক্ষিতে এই ইয়েটা দেওয়া হবে, ধারাগুলো দেওয়া হবে। আর একটা যেটা সংশয় প্রত্যেকের মনে ইতিমধ্যেই উদয় হয়েছে যে এই যে খুনের চেষ্টা বা খুন, এগুলো তো সবটাই কেন্দ্রীয় আইন মেনে হয়। অর্থাৎ কিনা ভারতীয় ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি যা আছে CIPC এবং IPC, সেটা মেনে হয়। খুনের মামলার ক্ষেত্রে আমরা দেখি যে এই যে 302 ধারা, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় আইন। 302 ধারা, এই যে এটা IPC অনুযায়ী হচ্ছে কেন্দ্রীয় আইন। আবার একই রকম ভাবে এতদিন পর্যন্ত আমরা যেটা দেখছিলাম, যেটা তপন ব্যানার্জিও বলছিলেন, যে এতদিন পর্যন্ত এই ধরনের দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে 304 ধারা দেওয়া হতো। অর্থাৎ কিনা যে বেপরোয়া গাড়ি চালানোর ফলে কারোর একটা মৃত্যু হয়েছে, এটা জামিনযোগ্য অপরাধ ছিল। মাঝে এখন আমরা সাম্প্রতিক অতীতে যেটা দেখছি যে 304 না দিয়ে 304 ধারা দেওয়া হচ্ছে, অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হচ্ছে বেশ কয়েকটা ক্ষেত্রে। কিন্তু এখন মুখ্যমন্ত্রী যেটা বললেন যে এই ডিসক্রিশনারি পাওয়ার আর এত রাখা হবে না, বেপরোয়া দুর্ঘটনা হলেই 302 এটা দেওয়া হবে। ফলে এক্ষেত্রে কিন্তু আইন সংশোধন করতে হবে, এ রাজ্যের ক্ষেত্রে আইন প্রণয়ন করতে হবে। যে সংশয়টা তৈরি হচ্ছে, কেন্দ্রীয় আইন যেখানে রয়েছে সেখানে কি রাজ্য সরকার এরকম করে আইন প্রণয়ন করতে পারে, বা রাজ্য সরকার তার মতো করে কেন্দ্রীয় আইন সংশোধন করতে পারে? ধ্রুবজ্যোতি, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। তো
তোমার প্রশ্ন। জয়ন্ত, আমরা যেটা জানতে চাইবো এখন যে সংশয়টা তৈরি হয়েছে, এটা তো একটা কেন্দ্রীয় আইন, ভারতীয় ফৌজদারি কার্যবিধি আর দণ্ডবিধি। রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার তার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কি এভাবে ফৌজদারি আইনের ক্ষেত্রে নিজস্ব ধারা বা নিজস্ব প্রভিশন যোগ করতে পারে? কেন্দ্রীয় আইনের সঙ্গে সংঘাত তৈরি হবে না সেক্ষেত্রে? আচ্ছা, প্রথম কথা ধ্রুবজ্যোতি, তুমি যেটা বলছিলে যে একেবারে ডিসক্রিশনারি পাওয়ারের মতো একটা পাওয়ার বোধহয় দেওয়া হতে চলেছে পুলিশকে, যে পুলিশ ঠিক করবে যে এই যে দুর্ঘটনাটা ঘটলো এটা সরাসরি হত্যার ধারা এখানে দেওয়া যেতে পারে কিনা, অথবা কেউ আহত হলে হত্যার চেষ্টার ধারা দেওয়া যেতে পারে কিনা। যদি তাই হয় তাহলে কিন্তু অত্যন্ত চিন্তার কথা যে পুলিশের হাতে এই পাওয়ারটা দেওয়া হলে কিন্তু এর চরম অপব্যবহার হতে পারে বলে আমার ধারণা। ব্রিটিশরা অনেক আগে একটা ভুল করে গিয়েছিল, তারা 161 ধারার ক্ষেত্রে কিন্তু যার বয়ান নেওয়া হচ্ছে তার সই রাখতো না, যার জন্য সেটা এখনো রাখা হয় না। এবং 161 ধারা বয়ান নেবার ক্ষেত্রে কিন্তু পুলিশের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তারা অনেক সময় আমরা মনে করি যে অপব্যবহার করে থাকে। আজও যদি এই ধারাগুলি প্রণয়নের ক্ষেত্রে পুলিশের হাতে পাওয়ার ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা চরম অপব্যবহারের জায়গা ছেড়ে দেওয়া হলো। এটা গেল প্রথম দিক। দ্বিতীয় কথা, তুমি যেটা বললে যে বলি যে 7th শিডিউল আমাদের সংবিধানে, সেখানে 3টে লিস্টের কথা বলা আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। নামেই বোঝা যাচ্ছে যে কোন কোন লিস্টে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে ইউনিয়নের, কোন কোন লিস্টে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে স্টেটের, এবং কোন কোন লিস্ট অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়েই। ক্রিমিনাল ল, ক্রিমিনাল প্রসিডিওর বা ইন্ডিয়ান পেনাল কোড, এগুলো কিন্তু এই কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ছে। অর্থাৎ প্রয়োজনে রাজ্য সরকার কিন্তু পরিমার্জন, সংশোধন বা পরিবর্ধন করতে পারে। একটা ছোট উদাহরণ দেব, নির্ভয়া কাণ্ডের পরে যখন 354 ধারাটা সংশোধিত হলো, তার আগে কিন্তু 354 ধারায় খুব সাধারণ একটা সাজা ছিল, 2 বছরের সাজা ছিল, অথবা ফাইন অথবা দুটোই হতো। অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা তারা কিন্তু নিজেদের মতো করে এই আইনটিকে সংশোধিত বা পরিবর্ধিত করে কেউ করেছিল অজামিনযোগ্য, কেউ বা সাজার পরিমাণটা 2 বছর থেকে বাড়িয়ে 7 বছর করে দেওয়ায় অটোমেটিক্যালি এটা নন বেলেবল বা অজামিনযোগ্য হয়েছিল। আমরা কিন্তু চাইলে এই ধরনের যে কোনো রাজ্য চাইলে কিন্তু আইনে পরিবর্ধন, পরিমার্জন বা সংশোধনের সুযোগটা নিতে পারে। এবারে 3 নম্বর আলোচনায় আসবো, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে দুর্ঘটনা ঘটলেই 302 ধারা, এটা কিন্তু আমার মনে হয় যে খুব হয়তো উনি আবেগে পড়ে এই ধরনের কথা বলে ফেলেছেন, কারণ এটা কিন্তু হওয়া মুশকিল আছে। কারণ 302 ধারা বা হত্যার ধারা যেখানে আমরা প্রয়োগ করি, আমরা মনে করি যে নলেজ আর ইন্টেনশন দুটো থাকলে তবেই 302 ধারাটা প্রয়োগ করা যেতে পারে। 304, যেটাকে তুমি নিজেও বললে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার বা অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর দায়, সেখানে কিন্তু নেই বোঝা যাচ্ছে যেখানে মৃত্যু ঘটানোটা হয়তো অনিচ্ছাকৃত ভাবে হয়েছে। তুমি আরো একটা কথা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করলে যে আগে দুর্ঘটনা ঘটলে 304 এর ক্যাপিটাল এ বা র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট এই ধারাটি দেওয়া হতো, পরে প্রয়োজনে অর্থাৎ এত দুর্ঘটনা ঘটতে থাকলো এবং বাগ মানানো যাচ্ছিল না বেপরোয়া চালকদের, সেক্ষেত্রে 304 ধারাটা অনেক ক্ষেত্রে দেওয়া হতে থাকলো। 3টে ছোট ছোট উদাহরণ দেব, যেমন কিছুদিন আগে রেড রোডে আম্বিয়ার গাড়ি চালিয়ে একজনকে মেরে ফেলা, কিছুদিন আগে মহিষাদলে গাড়ি চালিয়ে 2টি মেয়েকে পিষে দেওয়ার চেষ্টা করা, এবং আগরপাড়ায় অতি সম্প্রতি একটি সরু গলিতে ট্যাক্সি ড্রাইভারের হাত থেকে বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ জয়ন্তদা। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আইনজীবী ছিলেন টেলিফোন লাইনে।